সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনার দয়ায় আমি ভালো আছি। আজ হচ্ছে জুন মাসের 3 তারিখ 2026। আজকে আমরা আলোচনা করব প্যানাল কোডের 268 থেকে 298 ধারা পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্য, আমরা গতকালকের ক্লাসটি করছিলাম কিন্তু 225 ধারা পর্যন্ত, এরপরে কিন্তু আর পড়াই নাই, এরপরে আর আপনার পড়তেও হবে না। বুঝতে পারছেন? এরপরে আর আপনার পড়তেও হবে না, কারণ এরপরে যেগুলো আছে এগুলো আমাদের নিষ্প্রয়োজন, এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। 232 থেকে একেবারে আপনার মনে করেন যে 263 পর্যন্ত, এই পর্যন্ত আমাদের কোনো প্রয়োজন নাই, ওইগুলো লাগবে না। তো শুরুতেই যাচ্ছি আমি গত ক্লাসের রিভিশন। গত ক্লাসের প্রথম ধারাটি ছিল 201 দিয়ে শুরু, সাক্ষ্য অদৃশ্য করে দেয়া বা মিথ্যা তথ্য সরবরাহ করা। তো এই যে সাক্ষ্য অদৃশ্য করে দেওয়া, মুছে দেওয়া, বা ধরেন আপনার একজন আসামিকে খুঁজতেছে, আপনি দেখতেছেন, দেখার পরে বলতেছেন অন্যদিকে গেছে, এইরকম যদি কেউ করে তার জন্য হচ্ছে 201-এ পানিশমেন্টের ব্যবস্থা। তারপর 202, তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি দ্বারা অপরাধের তথ্য প্রদানের ব্যাপারে ইচ্ছাকৃতভাবে ত্রুটি করা, অর্থাৎ যার দায়িত্ব ছিল, ডিউটি ছিল, সে এটা ঠিকমতো পালন করেননি। 203, অনুষ্ঠিত অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান, মানে যে অপরাধটা অনুষ্ঠিত হয়েছে ওই সম্পর্কে আপনি জানাবেন ঠিকই, কিন্তু জানাবেন কি মিথ্যা। এরকম যদি জানান তাহলে পানিশমেন্ট হচ্ছে 203 ধারাতে। 204 হচ্ছে যে জিনিসটা সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহৃত হতে পারে, এই জিনিসটার আপনার মনে করেন যে সাক্ষ্য হিসেবে যাতে পেশ হতে না পারে, এই জন্য এটাকে আপনার নষ্ট করে দেওয়া, এটা দলিল বিনষ্ট করা আর কি। এটা হচ্ছে 204। 205, মিথ্যা ছদ্মবেশ ধারণ করা, বিচারিক কার্যক্রমে দেওয়ানি মামলা হতে পারে, ফৌজদারি মামলা হতে পারে। তারপর হচ্ছে 206, বাজেয়াপ্তকৃত বা ক্রোকের সম্পত্তি গ্রহণ করার ব্যাপারে বা বাধা প্রদানের জন্য সম্পত্তি প্রতারণামূলক ভাবে অপসারণ করা আর কি, বা গোপন করা, যাতে এটা ক্রোক হতে না পারে। একইভাবে একইভাবে দেখা গেছে যে কেউ প্রতারণামূলক ভাবে যদি দাবি করে তাহলে সেটা 207। এরপরে 208, 9, 10 দরকার নাই, 211 পড়বেন। আপনার ক্ষতি সাধনের উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ বা মামলা দায়ের করা, অর্থাৎ যে মিথ্যা মামলা করবে তার জন্য পানিশমেন্ট 211। 212, অপরাধীকে আশ্রয় দানের শাস্তি, আপনি ধরে রাখেন এটা হচ্ছে সাধারণ অপরাধী, তাকে আশ্রয় দানের শাস্তি। এরপরে যেগুলো আসে আপনার বাই নেমে, সেটার জন্য আলাদাভাবে আসবে। তবে আশ্রয় দানের ক্ষেত্রে স্বামী স্ত্রী কখনোই অভিযুক্ত হবে না। ধারা নম্বর 213, অপরাধীকে, খেয়াল করেন, অপরাধীকে শাস্তি হতে বাঁচানোর জন্য লুকিয়ে রাখার বা অপরাধ গোপন রাখার জন্য উপহার সামগ্রী গ্রহণ বা কোনো টাকা পয়সা এগুলা গ্রহণ, 213। 214-তে বলতেছে ওই যে গ্রহণ করলো যেটা অপরাধ, এটা যে দিছে তার অপরাধ 214। তারপরে আছে আপনার সোর্সের জন্য 215, যে আপনার চোর ডাকাত একদম শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার কথা, সন্ধান সে জানে কিন্তু শেষ পর্যন্ত সে আপনার দেখেছে বকশিস নিচ্ছে, কিন্তু এখন সে ধরাই দিচ্ছে না, এরকম যদি হয় 215-তে সে পানিশমেন্টের আওতায় আসবে। 216, পলাতক অপরাধী বা পরাণভুক্ত, পরাণভুক্ত যারা আছে এদের এদেরকে কেউ যদি আশ্রয় দান করে তার জন্য শাস্তি 216। 216 ক, এটা একটা স্পেশাল ধারা, এটা শুধুমাত্র আমাদের যে দস্যু বা ডাকাত আছে তাদের জন্য প্রযোজ্য। এদেরকে যদি কেউ জেনে শুনে আশ্রয় দেয় 216 কতে তিনি পানিশমেন্টের আওতায় আসবেন। পরে বলা আছে 217, যে কোনো ব্যক্তিকে শাস্তি হতে, খেয়াল করেন, কোনো ব্যক্তিকে শাস্তি হতে বা তার সম্পত্তি বাজেয়াপ্ত হতে বাঁচানোর জন্য সরকারি কর্মচারী দ্বারা আইনের নির্দেশ অমান্য করেন, উদ্দেশ্যটা কি, যাতে ওই ব্যক্তির শাস্তি না পায়। 218, 218 হচ্ছে কোনো ব্যক্তিকে শাস্তি হতে বা সম্পত্তিকে বাজেয়াপ্ত হতে বাঁচানোর জন্য সরকারি কর্মচারী কর্তৃক সরকারি কর্মচারী কর্তৃক ভুল রেকর্ড বা লিপি আপনার প্রস্তুত করা হবে, অর্থাৎ জেনে শুনে তিনি ভুলভাবে রেকর্ড করবেন যাতে পানিশমেন্টটা না হয়। 219, সরকারি কর্মচারী দ্বারা বিচার বিভাগীয় মামলায় আইনের প্রতিকূলে অসাধুভাবে বিবরণী ইত্যাদি প্রণয়ন করা, এটাও আমাদের দরকার নাই তেমন একটা। তো মনে রাখেন আমাদের যে বিচার বিভাগীয় কার্যক্রম আছে এখানে কেউ যদি আপনার অসাধুভাবে কোনো বিবরণী তৈরি করে, সেক্ষেত্রে তিনি পানিশমেন্টের আওতায় আসবেন 219-এ। 220, গুরুত্বপূর্ণ, অবৈধ গ্রেপ্তার বা আটকের শাস্তি, কিসের শাস্তি, অবৈধ গ্রেপ্তার বা আটকের শাস্তি। 221, গ্রেপ্তারে ইচ্ছাকৃতভাবে ত্রুটি করার শাস্তি, গ্রেপ্তারের
যে করতে পারে কিন্তু সে করতেছে না, ত্রুটি করতেছে। 222, দণ্ডপ্রাপ্ত বা আইনের কাছে সোপর্দ করা হয় এমন ব্যক্তি যারা আছে এদেরকে গ্রেপ্তারে কেউ যদি ইচ্ছাকৃতভাবে ত্রুটি করে 222। এবং সরকারি কর্মচারীর অবহেলার কারণে যদি কেউ পালায় যায় আসামি হেফাজত থেকে, তাহলে সরকারি কর্মচারী অভিযুক্ত হবে 223 ধারাতে। 224, কোনো ব্যক্তি তার নিজের গ্রেপ্তারে যদি বাধা দান করে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে 224। 225 হচ্ছে যখন অন্য ব্যক্তির গ্রেপ্তারে কেউ আপনার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, ঠিক আছে, বা তাকে হাজত থেকে উদ্ধার করে নিয়ে আসবে, এই যে অপরাধটা, সেটা হলো পেনাল কোডের 225। 225 ক, খ আপনার মন চাইলে পড়তে পারেন, না দরকার নাই, এদিকটা আর লাগবে না। আমরা সরাসরি চলে যাবো আমাদের 268-তে। তো 264, 65, 66 আছে, এগুলো তেমন কোনো কাজ করে না, কাজে লাগেও না। এই যে মাঠ বা বাটখারা বা মাপকাঠি, এই যে ওজন দেওয়ার যন্ত্রপাতি, এগুলো আর কি যে নিক্তি টিক্তি আছে, এগুলো আর কি 264, 65, 66, 67 মন চাইলে পড়তে পারেন। গুরুত্বপূর্ণ টিকা, গণপ্রদ্রব। গুরুত্বপূর্ণ টিকা, গণপ্রদ্রব, আমি একটু স্ক্রিন শেয়ার করি আপনাদের সাথে। এই দেখেন গণউপদ্রব, এটা একটা গুরুত্বপূর্ণ টিকা। আমাদের গণ উপদ্রব আপনার কয় ভাগে বিভক্ত? গণউপদ্রবকে যদি আমরা এখানে বিশ্লেষণ করি, গণউপদ্রবকে আমরা মোট 11টা শ্রেণীতে ভাগ করতে পারি। কয়টা? 11টা। প্রশ্ন এমসিকিউ আসতে পারে যে আমাদের কয় শ্রেণীর আপনার আছে, গণউপদ্রব আছে। এটা আমাদের আছে কয় প্রকারের? এটা আছে আমাদের 11 প্রকারের। কি কি? এই যে রোগের মাধ্যমে সংক্রমণ বিস্তার করা, তারপর পানি দূষিত করা, আবহাওয়া দূষিত করা, খাদ্য পানীয় বা ওষুধে ভেজাল দেয়া, বেপরোয়া গাড়ি চালানো, বেপরোয়া নৌ চালানো, সাধারণের যাতায়াতের পথে বাধা সৃষ্টি করা, বিষাক্ত বস্তু, দাহ্য পদার্থ বা বিস্ফোরক পদার্থ সম্পর্কে তাচ্ছিল্যমূলক আচরণ করা, যন্ত্রপাতি সম্পর্কে, দালান সম্পর্কে বা পশু সম্পর্কে অবহেলামূলক আচরণ। তারপর হলো আমাদের 10 নাম্বার, অশ্লীলতা বিস্তার। কি? অশ্লীলতা বিস্তার। 11 নম্বরে হলো লটারি। এইগুলো হলো আমাদের গণ উপদ্রবের যে বিষয়গুলো আছে, যে কি কি এটার গণ উপদ্রব বলে গণ্য হবে, আইন কোনগুলোকে গণ উপদ্রব হিসেবে দেখতেছে। এখন দেখেন কিছু বিষয় আছে আপনার চলে যেতে হবে মাইনর অ্যাক্টে, বুঝছেন? কিছু কিছু বিষয় আছে এখানে যেগুলো এখানে প্রয়োজন নাই, এগুলোর জন্য আলাদাভাবে মাইনর অ্যাক্ট আছে, সেই আলাদা মাইনর অ্যাক্টে আমাদেরকে চলে যেতে হবে। এদিক থেকে আপনার প্রয়োজন নাই, এই জন্য এই জায়গাটা একটু আমাদের জন্য রিল্যাক্স হবে, যে আমরা ইচ্ছা করলেই এখান থেকে স্কিপ করে অনেক দূর চলে যেতে পারবো খুব সহজেই। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কোনটা কোথায় চলে গেছে। 269, দেখেন কি লিখছে এখানে, জীবন বিপন্নকারী রোগের বিস্তারে কাজ করা। তার মানে একজন মানুষের একটা কাজ হবে, যে কাজটার কারণে জীবন বিপন্নকারী রোগটা আপনার কি করতে পারে, আরেকজনের এখানে বিস্তার লাভ করতে পারে। তো এটার ক্ষেত্রে আপনার পানিশমেন্ট হচ্ছে 269-এ রাখা হয়েছে। এখন ঘটনা হলো এই 269-এর যেটা আছে, এই জীবন বিপন্নকারী যে রোগ রোগ, এটা তো আমাদের আলাদা কোনো আইন আছে আপনারা জানেন? এটার জন্য আলাদা আইন আছে যে, কেউ জানেন? আলাদা একটা আইন আছে, এটা এখন থেকে প্যানেল করতে লাগবে না। জানেন কেউ? জানা আছে কারো? যদি জানা থাকলে হাত তুলেন যে আপনারা জানেন এরকম নামে একটা আইন আছে। মমিনুল বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, সংক্রামক প্রতিরোধক আইন ওইটা নাকি স্যার? সঠিক। ওই সংক্রামক রোগের থেকেই দেখবেন আপনার প্রশ্ন আসবে, যখন এই সংক্রমণ হয়ে যাবে, সংক্রামক রোগের থেকেই এটা আপনার হয়ে যাবে। তাহলে এটা আমাদের লাগবে না। ক্লিয়ার? দেখেন আমাদের আসলে অনেক কিছুই লাগবে না, হ্যাঁ। এর পরে যেটা আছে এটাও আমাদের তেমন প্রয়োজন নাই। আমি স্ক্রিন শেয়ার করি আবার। 270, যে জীবন বিপন্নকারী রোগের বিস্তারে বিদ্বেষপূর্ণভাবে কোনো কাজ করা, এটাও আমাদের আহ, ইয়াতে চলে গেছে, সংক্রামক রোগ। এরপরে হচ্ছে আমাদের 270, সঙ্গরোধ সংক্রান্ত নিয়ম অমান্য করা, এটাও কোনো প্রয়োজন নাই, এটাও চলে গেছে আমাদের সংক্রামক রোগে। তারপরে আমাদের হচ্ছে যে 270 বলছি, হ্যাঁ 270,
69, 70, 71, এই এই তিনটাই কিন্তু চলে গেছে আমাদের ওই আইনে সংক্রামক রোগের। এরপর হচ্ছে আমাদের 272 কি দেখাচ্ছে এখানে, দেখেন এটাও লাগবে না, এটাও লাগবে না, আপনার পাশে কিন্তু নোট করে ফেলতে পারেন বইতে। বিক্রয়ের উদ্দেশ্যে খাদ্য বা পানীয়ে ভেজাল দ্রব্য মেশানো, এখন এটা কিন্তু আর এই প্যানেল কর্তৃক হয় না, এটা এখন চলে যায় বিশেষ ক্ষমতা আইনে। ভেজালের একটা বিষয় আছে না, খাদ্যে ভেজাল দেওয়া, বিশেষ ক্ষমতা আইনে আছে না, ভেজাল মিশ্রণ করা আছে কিন্তু। তো এটা আপনাদের ভেজাল করলে এটা চলে যাবে বিশেষ ক্ষমতা আইনে, এখন আর এটা লাগবে না। তারপরে দেখেন 273, ক্ষতিকর খাদ্য বা পানীয় বিক্রি করা। 273, ক্ষতিকর খাদ্য বা পানীয় বিক্রি করা, এটাও আমার লাগতেছে না, এটাও আমার একইভাবে চলে যাচ্ছে ওইখানে বিশেষ ক্ষমতা এনে। তারপরে হচ্ছে দেখেন বেজস পদার্থ ভেজাল মিশানো, বেজস পদার্থে এইটাও আমাদের বিশেষ ক্ষমতা ট্রান্সফার, তাহলে এগুলো কিন্তু একটাও লাগতেছে না। তারপরে বেজাল মিশ্রিত ভেষজ পদার্থ সমূহ বিক্রয় করা, এটাও আমাদের বিশেষ ক্ষমতা এনে, এগুলো লাগবে না। এরপর হচ্ছে 273, কোনো বেজসকে ভিন্নতর বেজস বা প্রক্রিয়া হিসেবে বিক্রয় করা, এটাও বিশেষ ক্ষমতা এনে, লাগবে না এগুলো। 277, সরকারি প্রশোভন বা জলাধারের জল অপরিষ্কার করা। আমাদের সরকারি যে জলাধার আছে বা যেখান থেকে যাই ড্রেন আছে, সরকারি ড্রেন বা প্রস্রবণ, যেখানে আপনার এই জলধারাটা প্রবাহিত হয়, এইসব জায়গা যেখানে থাকে, এই জায়গাগুলোকে কেউ যদি আপনার কি করে, আপনার অপরিষ্কার করে, তার কাজের মাধ্যমে, ইচ্ছাকৃত কাজের মাধ্যমে দূষিত করে, কলুষিত করে, তাহলে সেই ব্যক্তি আপনার এখানে অভিযুক্ত হবে 277-এ। তাহলে এটার একটা আলাদা মূল্যায়ন আছে, তাই না? তারপর হচ্ছে 278, দেখেন 278, তাহলে 277 টিকলো, এর আগে কিন্তু একটাও টিকলো না। 278, 278 হচ্ছে আবহাওয়াকে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর করে তোলা। আমাদের যে আবহাওয়া আছে, এই আবহাওয়াটাকে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর করে তোলা, এটা এটা আমাদের টিকবে, এটা আমাদের লাগবে 278। কিন্তু এরপরে যেটা 279, এটা কিন্তু আমাদের লাগতেছে না, কারণ এই যে রাজপথে যে আমাদের ঘোরা, রাজপথে বেপরোয়া গাড়ি চালানো, ঘোরা দৌড়ানো, এই বিষয়টা কিন্তু এখন সড়ক পরিবহন আইন থেকে হবে। তাহলে এটা কোথায় চলে গেল, এটা আমাদের সড়ক পরিবহন আইনে চলে গেল। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা লাল করে দিই, এটা সড়ক পরিবহন আইনে চলে গেছে। এরপরে দেখেন বেপরোয়া জাহাজ চালানো, এটা টিকছে, এটা আছে, এটা আমাদের আছে। বেপরোয়া জাহাজ চালানো 280, তাহলে টিকলো কয়টা আমার, এখন পর্যন্ত দুটা টিকলো, এছাড়া বাকিগুলো কিন্তু বাদ পড়ে গেছে, এখন টিকলো কোনটা, 280, বেপরোয়া জাহাজ চালানো। তাই 281ও টিকবে, 281ও টিকবে। এখানে বলা আছে যে কৃত্রিম বাতি বা নিদর্শন বা ভয় প্রদর্শন করা হয় চলাচলের ক্ষেত্রে বোঝার জন্য, এইগুলোর ক্ষেত্রে যদি কোনো অপরাধ করে কেউ, সেই ব্যক্তি 281-তে আপনার পানিশমেন্টের আওতায় আসবেন। 282, ভাড়ার জন্য নিরাপত্তাহীন বা অতিরিক্ত বোঝাইকৃত জাহাজ যুগে জলপথে লোক বহন করা, এটা যদি আপনাদের ঈদের সময় দেখা যায় জাহাজগুলোতে অত্যাধিক পরিমাণ লোক ঢোকানো হয়, সেই ক্ষেত্রে এটাকে বলা হয়েছে শাস্তিযোগ্য কত দ্বারাই, 282 দ্বারাই, যে জাহাজ আপনার ভাড়ার জন্য নিরাপত্তাহীন বা বোঝাইকৃত, যা অতিরিক্ত বোঝাইকৃত জাহাজ যুগে জলপথে লোক বহন করা, যদি এরকম কেউ করে, তিনি পানিশমেন্টের আওতায় আসবেন 282-তে। 283, দেখেন এই যে 283, রাজপথে বা সর্বসাধারণের উন্মুক্ত নৌপথে বিপদ বা বাধার সৃষ্টি করা, অর্থাৎ যেটা জনসাধারণের স্থল স্থলপথ বা জলপথ এমন কোনো কাজ করে, আপনার দেখা গেছে যে আপনার জনসাধারণের এটা কি হয়, এটা আপনার বিপদ ঘটায় বা বাধার সৃষ্টি করে, এই ধরনের কাজ যদি কেউ করে, তিনি পানিশমেন্টের আওতায় আসবেন কত দ্বারাই, 283 দ্বারাই। তার মানে এগুলো আমাদের টিকতেছে। 284, বিষাক্ত বস্তু সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণ। 284, বিষাক্ত বস্তু সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণ। বিষাক্ত পদার্থ নিয়ে অনেক যে কেমিক্যালের দোকান টোকান থাকে না, দেখবেন যে তারা খুব মানে যেন তেন ভাবে ফালায় রাখছে, এরকম একটা অবস্থা। এটা যদি হয়, এরকম যদি পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা কি, 284 দ্বারাই তার বিরুদ্ধে ব্যবস্থা।
285 দেখেন, অগ্নি বা দাহ্য বস্তু সম্পর্কে ত্রুটিপূর্ণ আচরণ। আমরা এগুলো অনেক সময় কি করি, যে এগুলো আমাদের যেভাবে সেফটি নিয়ে কাজ করার কথা আমরা এভাবে করি না। অগ্নি বা দাহ্য পদার্থ সম্পর্কে ত্রুটিপূর্ণ যদি কোনো আচরণ কোনো নাগরিক করে, তিনি পেনাল কোডের 285 দ্বারাই কিন্তু তিনি অভিযুক্ত হবেন। কি নিয়ে? অগ্নি বা দাহ্য পদার্থ নিয়ে। আর বিষাক্ত পদার্থের ক্ষেত্রে 284। 286, বিস্ফোরক পদার্থ সম্পর্কে ত্রুটিপূর্ণ আচরণ। যে দেখা গেছে যে আপনার কোনো ব্যক্তি বিস্ফোরক পদার্থ সম্পর্কে বেপরোয়া বা তাচ্ছিল্যপূর্ণ কোনো আচরণ করে, যার ফলশ্রুতিতে মানুষ জীবনের প্রতি সম্ভাব্য বিপদ দেখা দেয়, তবে সেই ব্যক্তি এই ধরনের ধারা অনুযায়ী দণ্ডিত হবেন। 287, 287, যন্ত্রপাতি সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণ। অনেক সময় দেখবেন যে রাস্তার আশপাশে আপনার জিনিস যন্ত্রপাতি ওগুলো ফালায় রাখে, মানুষের অ্যাক্সিডেন্ট হয়, এরকম হয়। তো এই কাজটা যদি কেউ করে, তাহলে তিনি 287 দ্বারাই কিন্তু অভিযুক্ত হবেন। এরপর হচ্ছে 288, দালান সমূহ ভেঙে ফেলা বা মেরামত করার ব্যাপারে তাচ্ছিল্যপূর্ণ আচরণ। যদি দেখা গেছে যে একটা জিনিস আছে, আপনার এটা এখান থেকে না সরালে হচ্ছে না, বা এটাকে ধরেন আপনার এই বাতিল করে দিছে, এরকম যদি কোনো কিছু হয়, তারপর ভেঙে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়, বা মেরামত করার ব্যাপারে যদি কেউ তাচ্ছিল্যপূর্ণ কোনো আচরণ করে, সেই ব্যক্তি পানিশমেন্টের আওতায় আসবে 288 দ্বারাই। 289 কিন্তু লাগবে না, 289 আমাদের চলে গেছে। এই যে প্রাণীর প্রতি যদি কেউ তাচ্ছিল্যপূর্ণ আচরণ করে, সেই জন্য আপনার প্রাণী কল্যাণ আইন 2019 করা হয়েছে। কি আইন? প্রাণী কল্যাণ আইন 2019 করা হয়েছে। এই আইনটা একবার আপনারা এক দুবার দেখে নেবেন, সমস্ত অপরাধ আমলের অযোগ্য। 290, প্রকারান্তরে ব্যবস্থিত নয় এমন উপদ্রবের শাস্তি। এই যে 290, এই 290 কিন্তু আলাদা একটা নাম আছে। আপনারা কেউ জানেন যে পেনাল কোডের যে 209, সরি 290, 290 এর কিন্তু আলাদা একটা নাম আছে। কেউ জানেন সেই নামটা? বলেন, 1 2 3, 1 2 3। 290 স্যার। সঠিক, 290। এটা থানায় খুব প্রচলিত একটা শব্দ। আহ, সাধারণত দেখা গেছে যে আপনার যখন কোনো আপনার মানে একটু যারা এরকম বিজনেস করে, এরকম কোনো মেয়ে যদি আপনার ধরে ধরে আনা হয়, সাধারণত আপনি খেয়াল করে দেখেন, যদি কোনো ব্যক্তির অভিযোগ না থাকে আপনার, তাহলে তাকে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু কোনো কিছু নাই। এখন দেখা গেছে ছেলে আর মেয়েকে এমন এক জায়গায় পাওয়া গেছে, এমন এক জায়গায় পাওয়া গেছে, এলাকাবাসী এটা বিরক্ত হইতেছে, তারা জিনিসটা ঘেরাও করছে। আমরা প্রায় সময় যেটা দেখি, পুলিশের কাছে তুইলা দেয়, ঘেরাও করছে, ঘেরাও করছে। ওইখান থেকে মনে করেন যে আপনার ওই আহ, পুলিশ যায়, পুলিশের কাছে তুইলা দেয়। এখন পুলিশ তো ছেলে বা মেয়ের কোনো অভিযোগ নাই, এখন পুলিশ পড়ছে বিপদে, বুঝছেন? পুলিশ পড়ছে বিপদে, তখন পুলিশ এই 290 ধারা দিয়ে ছেলে মেয়ে দুইটা কোর্টে পাঠায় দেয় আর কি, যে তাদেরকে এরকম অপ্রীতিকর অবস্থায় পাওয়া গেছে, যার কারণে এলাকার মানুষজন একটু খারাপ ভাবে দেখতেছিল, তাদেরকে বিজ্ঞ আদালতে এই অপরাধের জন্য সোপর্দ করা হইলো। এইরকম করে আর কি, এটার জন্য এই যে 290 বলা হয়। 291 যদি দেখেন, 291 বলা আছে, এটা আমাদের লাগবে, গণউপদ্রব বন্ধ করার নির্দেশ দানের পরও তা অব্যাহত রাখা। মানে একবার বলছে উপদ্রব বন্ধ রাখার পরও দেখা যায় সরকারি নিষেধাজ্ঞা দেওয়ার পরও যদি কেউ এটাকে আপনার পুনরাবৃত্তি করে, সেক্ষেত্রে তিনি পানিশমেন্টের আওতায় আসবে। 291। 292, অশ্লীল পুস্তক ইত্যাদি বিক্রয়ের শাস্তি। 292, 292 যে কথাটা বলতেছে, এই যে অশ্লীল পুস্তক, ম্যাগাজিন যে আছে, কাগজ, অঙ্কন, চিত্র, মূর্তি, কোনো প্রকারের অশ্লীল কোনো কিছু বিক্রয় করে বা ভাড়া দেয়, তবে তিনি আপনার 200 এতে আসবেন, 92-তে তিনি শাস্তির আওতায় আসবেন। 292-তে, হ্যাঁ। অশ্লীল, এখানে একটা বয়সের ব্যাপার ছিল, দেখতেছি না বয়সটা কোথায় আছে। ও, এটা পরে। ও, ভালো কথা, এগুলো তো লাগবে না। এই যে 292, 93 আপনার এগুলো লাগবে না। কেন লাগবে না জানেন? দেখি কে বলতে পারেন কেন লাগবে না।
মমিনুল বলেন। স্যার এটা কি পর্নোগ্রাফি আইনে চলে গেছে নাকি? সঠিক, এটা আমাদের পর্নোগ্রাফিতে চলে গেছে, হ্যাঁ পর্নোগ্রাফিতে চলে গেছে এই জন্য। তো 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 আপনার দেখা গেছে যে অশ্লীল বই পুস্তক পুস্তক যেগুলো আমাদের যৌন উত্তেজনা সৃষ্টি করে এমন কোনো কিছু আপনার এখন আর পেনাল কোড লাগবে না। তাহলে দেখেন কয়টা টিকলো, এখানে বেশি টিকলো? খুব বেশি কিন্তু টিকে নাই, অল্প কিছু টিকছে। বিশেষ ক্ষমতা আইন দ্বারা বাতিল হয়েছে, সংক্রামক আইন দ্বারা বাতিল হয়েছে। বাতিল কিন্তু করে নাই, কিন্তু আমরা তো জানি যে কোনো বিষয় যদি স্পেশাল ভাবে কোনো আইন করে তাহলে সেটার জন্য আর প্যানাল কোড বা পুরাতন আইন প্রয়োজন হয় না। যেমন নারী শিশুদের ধর্ষণের জন্য আর প্যানাল কোড লাগে না, লাগে? প্যানাল কোড লাগে না। এই একই জিনিসটা, এই যে এরকম যদি একটা আলাদা আইন আছে, আলাদা আইন থাকাতে আর ওটা লাগবে না। তাহলে 293 লাগবে না। 294 যেটা আছে, অশ্লীল কাজ বা সঙ্গীত করা, এটা কিন্তু লাগবে। যে অশ্লীল কার্য বা সঙ্গীত করা, এই দেখা গেছে যে আপনার ওই দূর থেকে অশ্লীল কাজ করে বা কোনো সঙ্গীত করে, তখন এই ধারাটা প্রয়োগ করা লাগে 294 যেটা। মনে করেন অন্যজনকে বিরক্ত করে, যেমন ধরেন আপনার একটা ছেলে আর একটা মেয়ে, মনে করেন তার যতই হোক, ওপেন জায়গায় কিস করতে পারে না, পারে? ওপেন জায়গায় আপনার এই কিস দিতে পারে না, তাহলে এটা একটা অশ্লীল কাজ হয়। মানে আমরা যে জিনিসগুলো দেখা গেছে স্বামী স্ত্রীর ক্ষেত্রে আপনার খুব কাছাকাছি যে রোমান্টিক যে মুহূর্তগুলো, এগুলো যদি আমরা রাস্তাঘাটে কেউ করে, তাহলে সেটা কিন্তু আপনার অশ্লীল কার্যের করে গেল। আবার ধরেন আপনার গান গাইতেছে, মনে করেন এই যে সঙ্গীত, এমন কাজ করতেছে সঙ্গীত যে গানগুলো অশ্লীল গান, এটা যদি কেউ করে তাহলে সেটা কিন্তু আপনার এই পানিশমেন্টের আওতায় পড়বে, অশ্লীল কাজ বা এরকম। তাহলে প্রকাশ্য স্থানে অশ্লীল কাজ করবে, আর এটা এখন গঠন হয়েছে, এটা কি আমাদের পর্নোগ্রাফিতে পড়ে কিনা, অশ্লীল কাজ বা এতে এটা পর্নোগ্রাফিতে যায় কিনা? ওরকম ভাবে এটা কভার করে না অশ্লীলতা। তবে একটা জায়গায় আছে যে আপনার ওটা তো হচ্ছে যে যে ক্যানভাসাররা যেটা কাজ করে, ওপেনলি যে কাজটা করে, যে আপনার যৌন উত্তেজনা সৃষ্টিমূলক যেরকম এটা করে আর কি। এটা এখন অন্যজন যখন এই ধরনের কাজে লিপ্ত হবে, এটা দেখে সাধারণত মানুষের যৌন উত্তেজনা সৃষ্টি হবে না, বরং মানুষ বিরক্ত হবে, ঠিক না? বরং মানুষ বিরক্ত হবে। এটা দেখে স্বাভাবিকভাবে এটা মানুষ উত্তেজিত হবে না। উত্তেজিত হওয়ার ক্ষেত্রে একটা সিচুয়েশন লাগে, একটা সময় দেওয়া লাগে, একটা আকর্ষণ একটা বিষয় থাকতে হয়। তো ওই রকম দিক থেকে বিবেচনা করলে আপনার 294টা বাদ দেওয়া লাগতেছে না। মোটামুটি আমরা ধরে রাখতে পারি যে একজন একটা খারাপ গান গাইতেছে, এই যে আপনার অনেক গান আছে না, এই যে খারাপ খারাপ গান, এরকম যে গানগুলো আছে উদ্দেশ্যমূলক খারাপ গান, এই এইগুলো যদি কেউ করে, সেই ব্যক্তিকে হয়তো আমরা 294 নিয়ে আসতে পারি আর কি। 294 ক নামে দেখেন একটা বিষয় আছে, লটারি, এটা থাকবে। এখন লটারিটা কিভাবে উপদ্রব হয়, এটা একটা বিষয়, ঠিক না? লটারিটা লটারিটা কিভাবে উপদ্রব হয় দেখবেন। লটারির কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়। লটারি দেখা গেছে যে জিনিসটা বৈধতার মাধ্যমে আসে, লটারি, এইটার জন্য কিন্তু 294 ক কিন্তু প্রযোজ্য না। যেই লটারিটা কিন্তু অবৈধ লটারি, বুঝছেন? যে লটারিটা অবৈধ লটারি, যেটা নিয়ে মনে করেন হাউ কাউ মাউ মাউ এরকম হয়, দাঙ্গা হাঙ্গামা ফ্যাসাদ সৃষ্টি হয়, মারামারি পর্যন্ত হয়, হয় না? আবার মনে করেন যে মানুষ হুমড়ি খায় পড়ে, অন্যজন বিরক্ত হয়, এরকম হয় কিন্তু লটারি নিয়ে। এই জন্যে আপনার দেখা গেছে যে অনুমোদনবিহীন যে লটারি গুলো আছে, এইগুলোকে উপদ্রব হিসেবে দেখানো হয়েছে। লটারি জাতীয় যে কোনো কিছু হতে পারে, আপনার 10 টাকা দামের লটারি হতে পারে, আবার এই যে ডিম দিয়া লটারি খেলছেন না, আমরা তো খেলছি অনেক, যে সিদ্ধ ডিম, শীতকালে লটারি খেলা, যে আপনার 2 টাকা, মানে এখন তো 2 টাকা তো করে হবো না, 2 টাকা দিয়ে আমরা খেলছি প্রথম। ধরেন আপনার এখন তো ডিম 25 টাকা দাম হলে 5 জনটা দিল, মনে করেন 5 টাকা করে, 5 জনের 5টা কার্ড দিবে, এর ভিতর যে কেউ একজন ডিমটা পাবে। কিন্তু মাঝখান থেকে যে বিক্রি করা, সে কিন্তু প্রত্যেকবারই একটা করে ডিম বিক্রি করে। এইটা শীতের সময় এই খেলা হয় না, এটা কিন্তু খেলছি, অনেক খেলছি আমরা।
যে 2 টাকা থেকে ফেলছি প্রথম। তো ওই যে লটারি যে আছে, এই লটারির কারণে কিন্তু একটা সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এই কারণে কিন্তু এই জিনিসগুলাকে উপদ্রব হিসেবে দেখানো হয়েছে। উপদ্রব খালি একজনের বাড়ির দিকে টয়লেটের লাইন ঘুরাই দিলেই উপদ্রব না, উপদ্রব বিভিন্ন ভাবে কিন্তু হতে পারে। তারপরে হচ্ছে 294 বাণিজ্য ইত্যাদি উপলক্ষে পুরস্কার দানের প্রস্তাব করা। দেখবেন অনেক সময় এই যে শপিং মলে কেনাকাটা করলে লটারি মটারি এই সেই অনেক রেফেল ড্র তো আছে না, এগুলোর আয়োজন করে। এটার জন্য এই যে 294 যেটা আছে, এগুলো আমাদের লাগবে না, বাট তারপরে একটু আলোচনা করা আর কি, যদি চলে আসেন কিছু, বা যদি কার কি অপরাধ যদি সত্যিকার অর্থে একটা দিয়ে দেয়, কি করবেন? একটু জ্ঞান থাকলেও তো মোটামুটি পুস্তক সহ পরীক্ষা হইলেও যেন একটু বের করতে পারেন। তাহলে এইগুলো উপদ্রবের ক্ষেত্রে আমাদের একটু ভালো করে গুরুত্ব দিতে হবে, যেগুলো আমি বললাম। আমি যদি আবার ফ্ল্যাশব্যাক করি পিছন থেকে, 294 বাণিজ্যের ক্ষেত্রে আপনার এই প্রস্তাব করা, পুরস্কারের প্রস্তাব করা। 294 লটারির অফিস পরিচালনা করা, যেগুলো থেকে আপনার গন্ডগোল সৃষ্টি হয়। 294 অশ্লীল কোনো কাজ করা বা সঙ্গীত করা, যেটা পর্নোগ্রাফির আওতায় যায় না, এর অন্যটা পর্নোগ্রাফিতে পড়লে সেটা পর্নোগ্রাফিতে চলে যাবে। তারপর হচ্ছে আমাদের আহ, এটা না, এগুলো তো চলবে না। 291 গণউপদ্রব বন্ধ করার নির্দেশ দিছে। এরপরে মনে করেন যদি কেউ যদি অব্যাহত রাখে তার পানিশমেন্ট। তারপর 290 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আপনার এমন অবস্থায় কোনো উপদ্রব হচ্ছে যেটার জন্য আসলে কোনো সুনির্দিষ্ট ধারাতে মিলে না। এই যে উপদ্রবের যে শাস্তি, উপদ্রবের যে শাস্তি, আপনার দেখা গেছে যে এ, আমাদের 269 থেকে শুরু করে একেবারে 294 পর্যন্ত আপনার দেখলেন কোনোটাতেই মিলতেছে না। এই যে এখানে লেখা আছে যে প্রকারান্তরে ব্যবস্থিত নহে, তার মানে এটার কোনো ব্যবস্থা নাই। এটার কোনো ব্যবস্থা নাই। ব্যবস্থা না থাকলে তখন সেটা 290-তে চলে আসতে পারবে। বলেন রুমিনুল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার 284, 284, 285, 286, এটা স্যার বিস্ফোরক উপাদানাবলী আইনে এটা চলে যেতে পারে না স্যার? না, এটা তো হলো বিষাক্ত। হ্যাঁ, ও বিষাক্ত। আর জি স্যার। এটা হচ্ছে যে আপনার লাইসেন্স আছে মমিনুল, আপনি মনে করেন যে লাইসেন্স নিয়ে ব্যবসা করেন, এই যে এই ঢাকার চক বাজারে গেছেন কখনো? জি স্যার। ঢাকার চক বাজারে গেলে দেখবেন এই যে মিড ফুড রোডে কিছু কেমিক্যালের দোকান আছে। হ্যাঁ, ওই যে আছে স্যার, আছে। পুরান ঢাকা। তো ওইখানে দেখবেন বিভিন্ন ধরনের মেডিসিন মেডিসিন বালতি, মানে বস্তা টস্তা কেমনি কি বোতল টোতল ফালাইয়া রাখছে। মানে একটা একটা যদি অগ্নিসংযোগ হয় তাহলে পুরো এলাকা বিস্ফোরিত হয়ে যাবে। এরকম কিন্তু এর আগেও হয়েছে। যদি আপনারা খেয়াল করে থাকেন যে আজ থেকে কয় বছর আগে, আমার মনে নাই, 4-5 বছর হইব, একটা পুরান ঢাকায় চকবাজারে বিশাল একটা আগুন লাগছিল না, মনে আছে? স্যার লাগছিল স্যার। বিশাল আগুন লাগছিল, কিন্তু কেউ মানে কোনো কিছু বাঁচানো গেছে না। একটা হোটেল থেকে শুরু হয়েছিল আগুনটা। এই যে এই যে আগুনটা লাগছিল, এখানে কিন্তু সব কেমিক্যালের, এই যে এখানে তারা বিষাক্ত জিনিস বিক্রি করতেছে লাইসেন্স নিয়ে, সমস্যা নাই। তারা অগ্নি বা দাহ্যমূলক জিনিস বেচতেছে লাইসেন্স নিয়ে, মনে করেন এলপিজি গ্যাস ট্যাস আমরা কিনি না, এটা দাহ্য পদার্থ। কিন্তু যারা বিক্রি করতেছে তাদের মনে করেন লাইসেন্স আছে, কিন্তু ফালায় রাখতেছে যেন তেন ভাবে, মানে যেভাবে রাখার কথা এইভাবে রাখতেছে না। বিস্ফোরক পদার্থ আপনার রাখার অনুমোদন আছে, কিন্তু আপনি তাচ্ছিল্যপূর্ণ আচরণ করতেছেন তখন এটা। আর যখন বিস্ফোরিত হয়ে যাবে তখন আবার বিস্ফোরক এনে মমিনুল। স্যার বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। তারপরে তো এদিকে তো বাকিগুলো তোমাদের লাগেই না, ওইগুলো তোমাদের দরকারই নাই। জাহাজেরটা আছে 280, তো জাহাজ নিয়ে তো প্রশ্ন আমি কখনো আসতে দেখি নাই। এই পর্যন্ত। এখন দেখেন মূলত আজকের ক্লাসটাই হলো 295 থেকে যে 298 পর্যন্ত ধারাগুলো আছে, আজকে মূলত এই বিষয়গুলো। এবং এই বিষয়গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 295 থেকে 295, 96, 97, 295 আছে। তারপর হচ্ছে 98, 99, 98 পর্যন্ত। দেখেন 295 এখানে কি বলতেছে। 295 এখানে বলতেছে কোন শ্রেণী বিশেষের ধর্মের প্রতি অবমাননা প্রদর্শনের উদ্দেশ্যে উপাসনালয়ের ক্ষতি সাধন করা বা অপবিত্র করা, যে কোনো ধর্মেরই হোক। ধর্ম বলতে আসলে আমরা কি বুঝি? একজন মানুষ যেটাতে বিশ্বাস আছে, তার কিছু মানুষের এখানে বিশ্বাস আছে, এটাই একটা ধর্ম। এইটাই একটা ধর্ম। কিছু মানুষের বিশ্বাস যে কোনো কিছুর উপর থাকতে পারে। যেমন আমাদের এক অদৃশ্য আল্লাহতে বিশ্বাস, আপনার যারা সনাতন ধর্মাবলম্বী তাদের আপনার ভগবানে বিশ্বাস। এই যে আপনার বিশ্বাসটা আছে,
এই বিশ্বাসের দেখা গেছে যে আপনার অবমাননা হবে এমন কোনো কাজ যদি আমরা করি, উদ্দেশ্য উপাসনালয় যে আছে, যেখানে মসজিদ আছে, মন্দির আছে, গির্জা আছে, প্যাগোডা আছে, এগুলোর যদি কেউ আমরা ক্ষতি সাধন করি বা অবমাননা করি, যার কারণে মানুষের মনে কি আসতে পারে, একটা অবমাননার মতো মনে হইতে পারে, যেখানে আমার ধর্মকে শুরু করা হচ্ছে, যেটা এখন ভারতে হর হামেশা কিন্তু হচ্ছে। এই যে আপনার মসজিদ গুলো ভেঙে ফেলা হচ্ছে, বা মসজিদের ভিতরে গিয়ে আপনার জোর করে নামাজের সময় গিয়ে ডোল বাজাচ্ছে, তো দেখা গেছে যে এটাকে অপবিত্র করা হচ্ছে। মন্দিরের ভিতর যদি আপনি গরুর মাথা টানায় রাখেন, এটা মন্দিরটাকে অপবিত্র করা হবে। আপনি যদি মসজিদের ভিতরে গিয়ে পুজো করেন বা এরকম একটা দেবদেবীর মূর্তি লাগায় রাখেন, তাহলে এটা মসজিদকে অপবিত্র করা হবে। তারপর অন্যান্য ভাবে সেটা অপবিত্র করা যায়, যেটার মাধ্যমে আমাদের অজু ভঙ্গ হয়, ওইরকম কোনো কিছু যদি মিশ্রণ করা হয় কোথাও আমাদের যে ধর্মীয় ইসলাম ধর্মের অনুযায়ী, সেটাও কিন্তু অপবিত্র করা হলো। তাহলে এরকম যদি করা হয় বা কোনো ক্ষতি সাধন, কোনো অংশ ভেঙে ফেলা হলো, ভাঙচুর করা হলো, 295 শাস্তির আওতায় আসবে। 295 ক, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ধারা। 295 ধারাটা ফাইনাল করে অন্তর্ভুক্ত হওয়ার পিছনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে অবমাননাকর একটা উক্তি জড়িত আছে, যার কারণে পরবর্তীতে ওই যে ভারতের একটা ঘটনা, ওই ঘটনায় কিন্তু আসামিকে অভিযুক্ত করার মতন কোনো ধারা ফাইনাল করে ম্যাচ করে নাই। পরবর্তীতে উচ্চ আদালত, ভারতের উচ্চ আদালত এই 295 নামে যে ধারাটা আপনারা দেখেন, এই দুশো এই এই ধারাটা কিন্তু আপনার তৈরি হয়েছে পরবর্তীতে, আপনার কিন্তু সংসদে পাশ হয়েছে, ভারতের সংসদে। কিরকম, এখানে বলতেছে কোন শ্রেণী বিশেষের ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করার অনুভূতিতে আঘাত হানার জন্য ইচ্ছাকৃত বিদ্বেষমূলক কোনো কাজ। যেমন ধরেন, কিছুদিন পর পর আমরা শুনি না যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার ছবিকে ব্যঙ্গ করে বা নবী রাসূল নিয়ে কটূক্তি করে। এই যে কিছুদিন আগে এই যে এক গন্ড মানিকগঞ্জের একটা গালি দিতে ইচ্ছে করে, ওই যে সূরা নাসরে বলতেছে, নাস শব্দের অর্থ হলো মানুষ, মনে নাই বন্ড যে ইটা বাউল শিল্পী, ওই বন্ডর ঘরে বন্ড যে কইলো যে আল্লাহ কইছে কুলাউযি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, মানে খালি মানুষের নাকি খালি নাচতেই কইছে, এটা কোনো কথা হইলো? নাউজুবিল্লাহ। তো নাস শব্দটা হইছে আরবি শব্দ, যার বাংলা হইছে মানুষ। এটা মানুষকে কেন্দ্র করে এই সূরাটা। আর এই নাচরে বানায় আলাইছে নৃত্য। আবার মানুষ দেখলাম খুব এগুলো লাগে আন্দোলন করলো এই বদমাশ গুলোর জন্য। আমি বুঝি না এরা কারা, কোত্থেকে এলো, এরা কোত্থেকে আইছে, বুঝি না আমি, এটা কি মানুষ না মুসলমান না আরো কিছু? তো দেখা গেছে যে আপনার এইরকম যে অনুভূতি আছে নবী রাসূল নিয়ে, একটা ধর্মীয় একজন মানুষের অনুভূতিতে আমাদের, বা ধরেন হিন্দুদের ভগবান আছে, তারপর আপনার যে পুজো আছে, এগুলো নিয়ে যদি কেউ কোনো কথা বলে বা এরকম কোনো কাজ করে যেটা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে, সেই ক্ষেত্রে আপনার পানিশমেন্ট হচ্ছে 295 ক। 296 ধর্মীয় সমাবেশে গোলমাল সৃষ্টি করা। ধর্মীয় সমাবেশ কি খালি ইসলামিক জনসভায় ধর্মীয় সমাবেশ না, রথযাত্রা ইসলামিক আপনার না, ধর্মীয় সমাবেশ না, হিন্দুদের জন্য ধর্মীয় সমাবেশ। আপনি যদি তাজিয়া মিছিল ধরেন, তাহলে শিয়াদের জন্য একটা না, বিশাল কিন্তু ঢাকার কিন্তু শিয়াতে কিন্তু আমার ডিউটি হয়, আমি ডিউটিও করি। এই আপনার তাজিয়া মিছিল পুরান ঢাকার ঐতিহ্যবাহী, তারপরে যারা সামনাসামনি দেখবে ভয় পাওয়া যাবে। তারপর দেখা গেছে যে আপনার রথযাত্রা হয়, তারপর অষ্টমী স্নান হয়, তারপর ডক্টর মিজানুর রহমানের ওয়াজ মাহফিল হয়, লাখ লাখ লোক হয়। এই জায়গায় যদি কেউ গোলযোগ করে, গোলমাল সৃষ্টি করে, যেটা ধর্মীয় সমাবেশ, এই জায়গায় যদি কেউ আপনার গোলমাল সৃষ্টি করে, যেমন ধরেন যে কোনো জায়গায় ধর্মীয় আলোচনা হচ্ছে, এখানে যদি কেউ সমাবেশে কেউ গোলমাল সৃষ্টি করে, সে ব্যক্তি 296 পানিশমেন্টের আওতায় আসবে। খুব কঠিন কিছু না, এটা আমরা জানি, আমাদের দ্বারা এটা মূল্যায়িত হতে হবে, তাহলে আমরা পাই দেবো। 297 গোরস্থান ইত্যাদিতে অনধিকার প্রবেশ, বা ধরেন আপনার ওখানে ঢুকে যে আপনার লাশ থাকে সেটার আপনার মনে করেন যে অবমাননা করা হয়, এরকম যদি কেউ করে, যে অবমাননা করার জন্য কোথাও প্রবেশ করে লাশ উত্তোলন করে, তারপর দেখা গেছে যে আপনার মানে ধর্মীয় স্থান আমাদের যতগুলো আছে, এখানে ধর্ম বলতে কিন্তু শুধুমাত্র ইসলাম ধর্মকে বুঝবেন না, ধর্ম বলতে আমাদের প্রচলিত যত ধর্ম আছে সব। তো এরকম ধর্মীয় স্থান আছে, এই জায়গাগুলোতে আপনার দেখা গেছে যে কেউ মনে করেন যে এখানে ঢুকলো, আপনার ঢুকার পরে অনধিকার প্রবেশ করলো,
অনধিকার প্রবেশ করার পরে এখানে দেখা গেছে যে আবার আমাদের সেই ঘুরে ফিরে সেই আগের কাজটা যদি কেউ করে, যেমন অনুভূতিতে আঘাত হানবার সম্ভাবনা আছে বা ধর্মীয় অবমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরূপ অবগত হওয়ার পরেও উপাসনালয়, যেখানে আমরা ধর্মীয় উপাসনালয় বুঝি আর কি, মসজিদ, পরে গির্জা, এরকম সমাধিস্থান মানে গুরুস্থান, বা যেখানে লাশ পোড়ানো হয় বা যেখানে খ্রিস্টানদের যে দাফন করা হয়, অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পাদনের জন্য বা সভাগার মানে যেগুলো যে ডোমের ঘর বা স্বতন্ত্রভাবে রক্ষিত কোনো স্থানে, মানে এই যে পারিবারিক গুরুস্থানও হতে পারে, বা অনধিকার প্রবেশ করে বা কোনো মানুষের মৃতদেহের প্রতি অবমাননা করে, তাহলে আপনার সে ব্যক্তি পানিশমেন্টের আওতায় আসবে 297-তে। এই যে মৃতদেহের অবমাননা করে না, মৃত মৃত ব্যক্তির সাথে যদি কেউ যৌন সঙ্গম করে, এটা তো দর্শন হবে না, দর্শন হবে, দর্শন হবে, হবে না। তাহলে এটা কি হবে? প্রথমত হইলো আপনার অবমাননা হয়েছে, 297-এ অবমাননা করা হয়েছে না, ওখানে ঢুকে গিয়ে লাশটা যে উত্তোলন করছে, লাশটাকে অবমাননা করা হয়েছে। আবার একই সাথে প্রকৃতির নিয়মের বিরুদ্ধেও সে কিন্তু যৌনাচারে লিপ্ত হয়েছে। দুইটা দ্বারাই কিন্তু সে খাবে। এক হলো ঢোকার কারণে খাবে 297, আর এই যৌন সঙ্গম প্রকৃতির নিয়মের বিরুদ্ধে করার জন্য খাবে কততে? 377। 377-এ মনে হয় আপনার এই পর্যন্ত আছে, যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত কিন্তু শাস্তি আছে সম্ভবত, দেখেন। 377 কিন্তু আমরা হালকা মনে করি, কিন্তু হালকা না, মোটামুটি কঠিন দ্বারাই কিন্তু। 298 ক্লাসের শেষ দ্বারা, 298টা দেখেন, ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য শব্দসমূহ ইত্যাদি উচ্চারণ করা। এটা কিরকম বিষয় একটু বলে দেই। মনে করেন একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে টরে, এই সেই বন্ধু বান্ধব থাকলে অনেক সময় মজা করে, ওই মোল্লা এদিকে আ, কই না, কিন্তু নিজে নামাজ পড়ি না, কিন্তু আরেকবার নামাজ পড়ে, এটা বা ব্যঙ্গ করি, কি করে ডাক দেই, যে মোল্লা এদিকে আ, এরকম করি না বন্ধু বান্ধব। বা হিন্দু, হিন্দু আছে একজন বন্ধু, তখন তারা এটাকে পণ্ডিত বা পণ্ডিতের ঘরে পণ্ডিত এদিকে আ, এই সে, কিন্তু বন্ধু হিসেবে কিন্তু সে এটা মাইন্ড করতেছে না। এটা কিন্তু মাইন্ডের একটা বিষয়। তো দেখা গেছে যদি এমন সিচুয়েশন হয় যে একজন মানুষকে ছোট করার জন্য তার যেই আপনার ধর্মীয় অনুভূতিতে আছে, তাকে ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য যদি কোনো শব্দ উচ্চারণ করা হয়, কোনো কথা বলা হয়, সেটার জন্য 298। এটা কিন্তু একজন ব্যক্তিকে করা হইতেছে, খেয়াল করেন। এটা কিন্তু সামগ্রিক ভাবে কোনো ধর্মকে ছোট করা হচ্ছে না, একজন লোককে বলে না কাঠমোল্লা, এরকম বলে না, বলে কিনা কাঠমোল্লা। তো এরকম মনে করেন যে একজন লোককে, আপনার ক্ষমতা আছে, আপনি যদি তাকে কাঠমোল্লা বলেন, তাহলে সেই ব্যক্তি মনে কষ্ট পাইতে পারে। তো বন্ধু হিসেবে তো অনেক কিছু বলতে পারি, সে তার মনে কষ্ট নেয় না। কিন্তু একজন মানুষের ধর্মীয় বিষয় নিয়ে ব্যঙ্গ করে যদি তাকে সম্বোধন করা হয়, তাকে কোনো কথা বলা হয়, সেই ব্যক্তি মন খারাপ করবে, এটাই স্বাভাবিক। তো এইরকম যে যারা মনের উপর আঘাত দিবেন 298-তে, সেটার জন্য পানিশমেন্ট হবে 298, সরি 298 হচ্ছে ইচ্ছাকৃত ভাবে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য কোনো কথা বলা, উচ্চারণ করা ইত্যাদি। ক্লিয়ার? তাহলে এই যে 295, 96, 295 ক, 96, 97, 98, এই ধারাগুলোই হচ্ছে মূলত আজকের মেন। এগুলো খুব ভালোভাবে 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 আমাদেরকে পড়তে হবে। আবুল বাশার মানিক। ঠিক আছে। স্বাগতের লাশ অবমাননা কবর থেকে উত্তোলন 297 এবং লাশের সাথে প্রাকৃতিক নিয়মের বাহিরে করতে 377 মামলা হয়েছে এখন কিন্তু ওই 377 হবে না, ওই এক্ষেত্রে এটা নারী শিশুতে যাবে কিনা স্যার? আপনার কথাগুলো কেন জানি মানে ই হয়, মানে একটু দূর থেকে বলেন তো দেখি, ক্লিয়ার আসে কিনা। আর যে 377 স্যার, যে লাশের সাথে 377 স্যার প্রাকৃতিক নিয়মের বাইরে যে করছে স্যার, এইটা স্যার নারী শিশুতে যাবে কিনা স্যার, প্রশ্নটাই। না 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 না, মৃত ব্যক্তির সাথে করলে যাবে না, ওইটা যাবে হচ্ছে যে আপনার জীবিত মানুষ হওয়া লাগবে। এইটাই জানতে চাচ্ছিলাম স্যার। মরার পরে করলে হবে না, যদি করার পরে মারা যায় তাহলে নারী শিশু হবে, কিন্তু মইরা লইছে নারী হবে। শিশু হবে স্যার, হ্যাঁ, মরে যেমন গেছে ধরেন ওটা তো স্যার 200। ময়মনসিংহ মেডিকেলে যে ডোম, এই যে একটা মেয়ে যে জি স্যার, আত্মহত্যা করছিল, এই যে বছর খানিক মনে হয় নাই। জি স্যার, আমার মনে আছে স্যার ঘটনাটা স্যার, ডোম তার সাথে খারাপ কাজ করছে হ্যাঁ, স্যার, বোঝা যায় স্যার। ময়মনসিংহের ঘটনা কিন্তু। জি স্যার। ময়মনসিংহের জায়গায় স্যার একটা মেডিকেল একটা ঘটনা নিউজে আসছিল স্যার, সেটা হ্যাঁ, ময়মনসিংহ হালুয়াঘাটের মেয়েটা, সে আত্মহত্যা করার আগে একটা চিঠি লিখে মরছিল।
ঠিক আছে, যে সে কিন্তু এই আত্মহত্যার লাশটাকে আবার কিন্তু ওই ডুমে এই কাজ করছে। কারণ এফআইআরটা তো আমি দেখিনি আসলে কোন ধারায় এখানে কি করছিল, মূলত এটাই হবে আর কি। আর এগুলো আমলযোগ্য কিনা এটাও তো আমি চেক করলাম না, আমলযোগ্য ধারা কিনা দেখতে হবে। দেখি তো এই ঘটনায় কি মামলা হয় কিনা একটু চেক করি। 297 আর হচ্ছে 377, 377 তো আমলযোগ্য অপরাধ। 377 আমল দিল স্যার। 300 না, যাবজ্জীবন কারাদণ্ড দেয় কিভাবে দেখি। 377 মীমাংসাযোগ্য, জামিনযোগ্য, বিনা অর্ডারে গ্রেপ্তার করতে পারবে, হ্যাঁ আমলযোগ্য। আর 297, 197 আমল দিল। 297, 97, 297 বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারবে, দুইটাই আমলযোগ্য অপরাধ। এটা আমল দিল স্যার। হ্যাঁ, ডাইরেক্ট মামলা। রিয়ান আহমেদ। স্যার 295 কর যে ধারাটা, এটা সাইবার সুরক্ষা আইন, ওইখানে তো আছে 26 ধারা, ওইটা হবে না কিন্তু। যখন সেটা অনলাইনে ছড়াবে, হ্যাঁ, হ্যাঁ, যখন সেটা অনলাইনে কেউ কোনো কিছু পোস্ট করবে ছড়াবে, তখন আপনার ওইটা, বুঝা গেছে। বুঝতে পারছি স্যার। ওই যে আর ফেসবুকে যে পোস্ট গুলো করে, ওই সাইবার সুরক্ষা আইন ধরে। তখন সেটা তো, তখন তো মাধ্যমটাই চেঞ্জ, তখন তো ভার্চুয়াল জগতের অপরাধ, বুঝা গেছে না। তখন বুঝছি তো স্যার। ভার্চুয়াল, তখন তো ভার্চুয়ালটা। ঠিক আছে। মমিনুল ইসলাম। স্যার আগামীকাল থেকে তো ইনশাল্লাহ স্যার অপরাধজনক নরহত্যা এবং খুনের মধ্যে চলে যাব স্যার। এই বিষয়ে যদি স্যার আগামীকাল থেকে একটা মানে ডিজিটাল ভিডিও আপনি শুরু করছেন, যদি স্যার কালকে এই টপিকের উপর একটা ভিডিও পাইতাম তাহলে একটু ভালো ওকে, হতো স্যার। দেখি পাবেন। জাহিদ হাসান, বলেন। স্যার এই ক্লাসের বাইরে স্যার। রেকর্ডিং অফ করবো। লাগবে না স্যার, এমনি তো স্যার আমাদের পড়ার মধ্যে, কিন্তু ক্লাসের বাইরে। ও, স্যার ওই আচ্ছা, যে 359 থেকে স্যার 374 মধ্যে, এইটা কি আমাদের মধ্যে লাগবে কিনা স্যার? লাগবে না, যে লাগবে না, এখন যে মানুষ। অপহরণ, অপহরণ পরে যে এগুলো এগুলো, জি স্যার, জি স্যার। না না, ওইগুলো তো মানব পাচারে চলে গেছে, আর হচ্ছে আমাদের ওই ইয়াতে নারী শিল্পে চলে গেছে। আর হচ্ছে আমি চলে বলে গেছে দিব, স্যার। আমি যখন ওই জায়গাটা পড়াবো, ওইখান থেকে দু একটা যারা থাকবে, যেমন ধরেন খুনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া, এরকম 364, এই যে কয়েকটা দু একটা আছে, এই দু একটা বিষয় থাকবে, আর বাকিগুলো আউট। সিরিয়ালি তো আমি যাচ্ছি, সিরিয়ালি কিন্তু যেরকম বলে বলে যাবো যে কোনটা কোনটা থাকবে, কোনটা কোনটা থাকবে না, এবং কেন থাকবে না এই ব্যাখ্যাটা সব বলে দেবে। মামুন। স্যার আমার অন্য অধ্যায় দিয়া একটু ওই পুলিশ আইনে লেখা 1861 হুম। এবং পুলিশ প্রবিধানে লেখা 1943, এই দুইটার ভিতরে পার্থক্য কি স্যার, বুঝি না। আরে ভাই, পুলিশ প্রবিধান মানে হচ্ছে পিআরবি, পিআরবিটা 1943 সালে, আর পুলিশ আইনটা হচ্ছে 1861 সালে। এখন বুঝছেন। কিন্তু স্যার এই ভাষ্যের ভিতরে যে প্রশ্ন মানে যখন লিখছে তখন 1861 মানে উল্লেখ করছে, তখন 1943 ইউজ করে না। তাহলে এটা ভুলে লিখছে হয়তো বা, তাহলে 1943 সঠিক। তানোয়ার হোসেন। স্যার ওই যে যখন ওই যে এর আগে একটা এই যে ঘটনা ঘটছিল স্যার, যে ওই গুজবের উপরে ভিত্তি করে একজনকে স্যার পুড়িয়ে মারছিল ধর্ম অবমাননার অভিযোগে স্যার। হম তো হম। এখন এই ক্ষেত্রে মানে এই বিষয়টা স্যার মার্ডার, কিভাবে মার্ডার, আইনি মার্ডার, প্রক্রিয়া স্যার আমি এটা মার্ডার। স্যার ওই যে ময়মনসিংহ, এটাও ঘটনা, ময়মনসিংহ বালুকা। স্যার এটা কি বালুকাতে মানে ওই যে হিন্দু স্যার স্যার ছেলেরা, হিন্দু ছেলেরা না। সঠিক স্যার, সঠিক স্যার, সঠিক স্যার। হ্যাঁ, এখানে তো ভিকটিমের উপরে অপবাদ আনছে যে সে আপনার ই করছে, এই জন্য কি আপনি আইন হাতে তুলে নিতে পারেন? আমার মনে করেন যে যে মারা গেছে সে ধর্মকে জি অবমাননা স্যার। করছে, মাইনে নিলাম, ঠিক আছে, আচ্ছা। জি স্যার। মানলাম। এখন তার বিরুদ্ধে তো আর আপনার কোনো অভিযোগ নাই, যেহেতু সে মারা গেছে, আছে। নাই স্যার। কিন্তু যারা মাইরে ফেলছে তারা তো যাই না শুনে তারা হত্যার উদ্দেশ্যে মারছে নাকি। জি স্যার, হত্যার উদ্দেশ্যে মানে স্যার, এবং কি এই যে মানে এটা যারা মানে গুজবটা রটাইছে, রটাই নিয়ে যারা স্যার ইয়া করলো, এটা তো স্যার মানে দেখা গেল স্যার অনেকজন তো স্যার এখানে মানে ওই ওই সময় স্যার কোনো সমস্যা এটা নাই, কি যারা আসলে যারা যারা স্যার। যারা ফাইন্ড আউট হবে সবাই শাস্তির আওতায় আসবে। 302, কোনো ধরনের এক্সকিউজ নাই, আপনি কারো গায়ে হাতই দিতে পারেন না, ঠিক আছে। কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই যে আমি
পাবলিকে পিটাই মেরে রয়েছে, শাস্তি হয় না, একদম ভুল ধারণা। আমিন বাজারের ঘটনা জানেন? ঢাকার আমিন বাজার, সাভারের আমিন বাজারের ঘটনা জানেন? জানেন? কেউ আছেন এনে কেউ জানেন যে একটা ছেলেরে একজন মাত্র মারার কারণে যে আপনার ফাঁসি হয়েছে, কয়জনের যে মৃত্যুদণ্ড হয়েছে, ঢাকার আমিন বাজারের ঘটনা? আমরা যে স্যার এই যে মবটা যে স্যার আমরা নিয়ন্ত্রণ করবো স্যার, এটা তাহলে স্যার আমরা পুলিশ মানে হিসেবে স্যার কোন আইনের বলে স্যার নিয়ন্ত্রণ করবো স্যার? মব মানে মানে এই যে হচ্ছে বিভিন্ন জায়গায় মব মানে হচ্ছে বেআইনি সমাবেশ। আপনি বেআইনি সমাবেশ করতেছে তারা, যখন কেউ আইন হাতে তুলে নেয় তখন সেটা বেআইনি সমাবেশ। যদি লোক 5-এর অধিক হয় তখন তাদেরকে আপনার ছত্রভঙ্গ করতে হবে, তাদেরকে থামাইতে হবে। আপনি আমূলযোগ্য অপরাধকে প্রতিরোধ করবেন, একজন জীবন বাঁচানো আপনার জন্য দায়িত্ব ও ফরজ। 149 তাইলে ধারা। স্যার আমাদের হ্যাঁ আমাদের 149 থেকে স্যার আমরা 53 স্যার প্রয়োগ করতে পারি, তাই না স্যার? হ্যাঁ, এতে মোবাইলের 100%। ক্ষেত্রে তো আলাদা কোনো কিছু আসবে না, তাই না স্যার? না না না, যে মব লোকজন মব করে একটা মানে ইয়ে হইলো, করছে, এটা আলাদা কিছু না মব স্যার। শব্দের ইংরেজি ডিকশনারি দেখবেন, MOB, মব শব্দের অর্থ হচ্ছে উশৃঙ্খল জনতা কর্তৃক কোনো অপরাধে লিপ্ত হওয়া। ধন্যবাদ সবাইকে। 7 মিনিট পরে আমাদের সাক্ষ্য আইনের ক্লাস আছে।